শীতের ভোর কলকাতার গায়ে যেন কুয়াশার চাদর মুড়ে দিয়েছে। রাস্তার আলো কুয়াশার মধ্যে হলুদ বলের মতো ঝাপসা। পার্ক স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে থাকা চায়ের দোকান থেকে ভেসে আসছে ধোঁয়া আর গরম চায়ের গন্ধ। এই সময়ই রাস্তার এক প্রান্ত থেকে ধীর গতিতে এগিয়ে আসছে একটি শবযাত্রার গাড়ি। গাড়ির চারপাশে কয়েকজন কালো পাঞ্জাবি পরা লোক, মাথায় সাদা পাগড়ি, মুখে গম্ভীর ভাব, আর হালকা শোকসঙ্গীতে সুর বাজছে একটি পুরনো বাঁশির আওয়াজে। গাড়ির কাঁচ ঢাকা জানালার ভিতরে দেখা যাচ্ছে একটি কাঠের কফিন, তার উপর ফুলের মালা। পাশ দিয়ে যারা যাচ্ছে তারা একটু দাঁড়িয়ে হাতজোড় করে সম্মান জানাচ্ছে। শহরে এটাই প্রথা। কিন্তু মোড়ের কাছে হঠাৎ অদ্ভুত কিছু ঘটে গেল। গাড়ি আচমকা থেমে গেল। সামনের চালক এক ঝটকায় দরজা খুলে নেমে এলো, আর পিছনের দরজা খুলতেই সবার চোখ বিস্ফারিত। কফিনটা খোলা, ভিতরে কিছুই নেই। এক মুহূর্ত আগে যার মৃতদেহ সেখানে ছিল বলে সবাই দেখেছে, সে যেন বাতাসে মিলিয়ে গেছে। শবযাত্রার সামনে থাকা লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে চিৎকার শুরু করল। কেউ কফিন চুরি করেছে, এটা অসম্ভব, আমরা তো এক মুহূর্তও চোখ সরাইনি। পাশের চায়ের দোকানি ধোঁয়া ভরা গলায় বলল, আমি তো দেখলাম কিছুক্ষণ আগেও তো ভিতরে দেহ ছিল। কেউ একজন পুলিশে ফোন করল। 5 মিনিটের মধ্যেই লালবাজারের টহল ভ্যান এসে দাঁড়াল। কনস্টেবলরা এসে এলাকা ঘিরে ফেলল, কিন্তু আশেপাশে মৃতদেহের কোনো চিহ্ন নেই, রক্ত নেই, টানার দাগ নেই, এমনকি কফিনের ভিতরের কাপড়ও একেবারে গুছানো। এই সময় ঘটনাস্থলে পৌঁছল রাগিনী হালদার। সকাল থেকেই সে পার্ক স্ট্রিটে অন্য এক কেসের সূত্র খুঁজেছিল। হঠাৎ এই অদ্ভুত খবর তার কানে পৌঁছতেই সে ক্যামেরা আর নোটবুক হাতে সোজা চলে এল। সে গাড়ির চারপাশ ঘুরে দেখল, কফিনে হাত দিয়ে পরীক্ষা করল, মুখে এক ধরনের কৌতূহলী হাসি। কেউ যদি মৃতদেহে চুরি করে তবে সেটা এখানে নয়, গাড়ি ওঠার আগেই করেছে। পাশে দাঁড়ানো কনস্টেবল বলল, মানে সবাই তো বলছে কিছুক্ষণ আগেও দেহ ছিল। রাগিনী চায়ের দোকানিকে ডাকল। আপনি দেহটা দেখেছিলেন? লোকটা মাথা চুলকালো। দেখেছি তো, কিন্তু দূর থেকে, কুয়াশার মধ্যে। রাগিনী চোখ শুরু করে বলল, কুয়াশা আর কাঠের কফিনের ঢাকনা বন্ধ, খুব ভালো, তাহলে চোখের ভুল তৈরি করা সহজ। পুলিশ অফিসার জানতে চাইল, আপনি কি বলতে চাইছেন শবযাত্রা আসলে নকল? রাগিনী ধীরে ধীরে উত্তর দিল, নকল নয়, আসল, কিন্তু মৃতদেহ নয়। এর ভেতরে ছিল অন্য কিছু, আর সেটা এখন নেই। কুয়াশায় ঢাকে থাকা পার্ক স্ট্রিট মোড়ে এখন ভিড় জমে গেছে। সাংবাদিকরা মাইক্রোফোন হাতে এসে দাঁড়িয়েছে, ক্যামেরার ফ্ল্যাশ বারবার কফিনের দিকে ঝলসে উঠছে। রাগিনী হালদার তার ছোট নোটবুকে কয়েকটা কথা লিখে নিল। সময় সকাল 7:20, স্থান পার্ক স্ট্রিট মোড়, ঘটনা শবযাত্রার কফিন ফাঁকা। দেখা গেছে দেহ কাকার দাবি, কিন্তু প্রত্যক্ষ প্রমাণ অস্পষ্ট। প্রথম সন্দেহ দেহ নয়, অন্য কিছু পরিবহন। সে পাশে দাঁড়ানো ড্রাইভারকে লক্ষ্য করল। লোকটা লম্বা, কপালে ঘাম, চোখে নার্ভাস চাহনি। রাগিনী এগিয়ে গিয়ে প্রশ্ন করল, আপনি কফিন তুললেন কোথা থেকে? ড্রাইভার গলা খাঁকড়ি দিয়ে বলল, শিয়ালদহেরা গুদামঘর থেকে, বলেছিল এটা দ্রুত বালিগঞ্জে নিয়ে যেতে হবে। মৃতদেহ নাকি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। রাগিনী ঠোঁট কামড়াল। গুদামঘর থেকে মৃতদেহ, হাসপাতাল নয়? সে তৎক্ষণাৎ ড্রাইভারের গায়ের ওপর ঝুঁকে দাঁড়াল। ঠিকানাটা দিন। ড্রাইভার ইতস্তত করছিল। এই সময় পিছন থেকে কনস্টেবল চেঁচিয়ে উঠল, ম্যাডাম, এখানে কিছু পেয়েছি। সবাই কফিনের কাছে ছুটে গেল। ভেতরের নরম কাপড়ের নিচে ছোট্ট একটা সূচ ফোটার মতো দাগ, আর তার পাশে পড়ে আছে খুব সূক্ষ্ম একটা সোনালি চুল। রাগিনী চুলটা তুলে নোটবুকে ভাঁজ করে রাখল। এলাকা তল্লাশির মাঝেই রাগিনীর ফোনে অপরিচিত নাম্বার থেকে কল এলো। রিসিভ করতেই ভেসে আসলো কর্কশ, আতঙ্কিত এক পুরুষ কণ্ঠ। তোমরা দেহ খুঁজছ? সাবধান, সেটা দেহ নয়, ও এখনো বেঁচে আছে, ওকে নিয়ে গেলে সবাই মরবে। রাগিনী বলল, আপনি কে, কোথায়? কিন্তু উত্তর এলো না, লাইন কেটে গেল। সে বুঝতে পারল এই কেসে মৃতদেহ চুরির ঘটনা নয়। কারো ইচ্ছাকৃতভাবে একজন মানুষকে মৃত সাজিয়ে পরিবহন করা হচ্ছিল, আর সেই মানুষটি হয়তো এমন কিছু জানে যা বহু মানুষকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। রাগিনী ড্রাইভারকে সঙ্গে নিয়ে সোজা শিয়ালদহের দিকে রওনা হল। রাস্তা জুড়ে কুয়াশা, মাঝে মাঝে অটো আর বাসের হর্ন ভেসে আসছে। একসময় তারা পৌঁছল সেই গুদাম ঘরে। বাইরে বড় তালা, ভিতরে নীরবতা। তালা ভাঙতে পুলিশের সময় লাগল না। ভিতরে ঢুকে দেখা গেল দেওয়ালে সারি সারি পুরনো কাঠের কফিন, ধুলোয় ঢাকা। কিন্তু এক কোণে পড়ে আছে একটা খালি অক্সিজেন সিলিন্ডার, আর মেঝেতে শুকনো লাল দাগ, যেন কেউ সাম্প্রতিক সময় সেখানে ছিল। রাগিনী নিচু হয়ে দাগটা পরীক্ষা করল। এটা রক্ত নয়, বরং লাল রঙের কোনো রাসায়নিক পদার্থ। সে ফিসফিস করে বলল,
এই রাসায়নিক দিয়ে হয়তো ঘুম পাড়ানো বা সংজ্ঞাহীন করা হয়েছে। ঠিক তখনই গুদামের পেছনের দেওয়াল থেকে হালকা ঠক ঠক শব্দ এলো, যেন কেউ কাঠের গায়ে নক করছে। রাগিনীর চোখ জ্বলে উঠল। ও বেঁচে আছে। গুদামের ভিতরে কুয়াশার মতো ধুলোর আস্তরণ, বাতাস ভারী আর বাসি গন্ধে ভরা। রাগিনী হাতের টর্চটা চালিয়ে শব্দের দিকটা লক্ষ্য করল। আবার সেই ঠকঠক শব্দ, যেন কাঠের বা মেটালের কোনো কিছুর উপরে নখ ঘষছে কেউ। চুপ থাকুন, রাগিনী ফিসফিস করে বলল আশেপাশের পুলিশদের, তারপর কান পাতল দেওয়ালের কাছে। এইবার আস্তে আস্তে শব্দের সঙ্গে সঙ্গে খুব মৃদু একটা কণ্ঠস্বরও ভেসে আসছে, বাঁচান প্লিজ। রাগিনীর চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা নেই। এই দেওয়াল ভাঙতে হবে, এক্ষুনি। দুজন কনস্টেবল হাতুড়ি আর লোহার রড দিয়ে আঘাত শুরু করল। দেওয়ালটা পুরনো ইটের, তাই বেশিক্ষণ লাগল না। 1 ফুট মতো ফাঁক তৈরি হতেই ভিতর থেকে ঠান্ডা হাওয়ায় এসে মুখে লাগল। টর্চের আলো ঢুকিয়ে দেখা গেল একটি ছোট ঘর, চারদিক সিমেন্টে আটকানো, মেঝেতে পুরনো কম্বল, আর কোণে বসে আছে একজন মানুষ, মুখে অক্সিজেন মাস্ক, হাতে দড়ি বাঁধা, চোখে আতঙ্কের ছাপ। রাগিনী দ্রুত ভিতরে ঢুকে দড়ি খুলে দিল। লোকটা কাঁপা গলায় বলল, ওরা ওরা আমাকে মেরে ফেলবে, আমি সব জানি। রাগিনী সোজা প্রশ্ন করল, তুমি কে? লোকটা ঢোক গিলল, তারপর বলল, আমার নাম ইমতিয়াজ খান। আমি একসময় ওই চক্রের জন্য কাজ করতাম। শবযাত্রার আড়ালে তারা ড্রাগস আর অস্ত্র চোরাকরণ করে, কিন্তু এবার আমি পালাতে চেয়েছিলাম, তাই ওরা আমাকে মৃত সাজিয়ে অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা করেছিল, যাতে পুলিশ কিছু সন্দেহ না করে। রাগিনী আরও জানতে চাইছিল, কিন্তু ইমতিয়াজ হঠাৎ গলা নামিয়ে বলল, ওরা এখনো খুঁজছে, আর ওই কফিনের নিচে একটা প্যাকেট ছিল, ওটাই সব প্রমাণ। রাগিনী চকচক করে উঠল, প্যাকেট কোথায়? ইমতিয়াজ উত্তর দিল, যখন আমাকে গাড়িতে তোলা হয় তখন একজন লোক সেই প্যাকেট অন্য এক গাড়িতে তুলে দেয়। সেটা যাচ্ছিল সোজা নদীর ধারে এক পুরনো কবরস্থানের দিকে। রাগিনী এক মুহূর্ত সময় নষ্ট করল না। পুলিশ ভ্যান ডাকিয়ে ইমতিয়াজকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিল, আর নিজে সোজা রওনা দিল বেলিয়াঘাটা কবরস্থান, যা শহরের প্রাচীনতম, আর কথিত আছে রাতে সেখানে মৃতরা শান্তিতে ঘুমায় না। গাড়ি যখন কবরস্থানের কাছে পৌঁছল, তখন সন্ধ্যার আলো নিভে এসেছে। রাস্তার বাতিগুলো মিটমিট করছে, আর আশেপাশের পুকুরে ব্যাঙের ডাক ভাসছে। কবরস্থানের ফটক ভাঙা, ভেতরে বুনো ঘাসে ঢেকে গেছে পথ। রাগিনী টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকল, কিন্তু ঠিক তখনই সামনে ছায়ার মতো এক লম্বা মানুষ দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। হাতে কিছু একটা ছিল, যা দেখতে প্যাকেটের মতো লাগছিল। রাগিনী গতি বাড়াল, কিন্তু ছায়াটা হঠাৎ উধাও, যেন মাটির নিচে গিয়ে মিশে গেল। কবরস্থানের ভেতরে ভিজে মাটির গন্ধ আর বনো ঘাসের মধ্যে রাতের ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দিচ্ছিল রাগিনীর শরীর। টর্চের আলো ছড়িয়ে পড়ছে পুরনো সমাধি ফলকের ওপর। কারোর নাম স্পষ্ট, কারো লেখা এত মুছে গেছে যে পড়াই যাচ্ছে না। সামনের দিকে যেখান থেকে ছায়া অদৃশ্য হয়েছিল, সেখানে রাগিনী দাঁড়াল। পায়ের নিচে শুকনো পাতা আর ভেজা মাটি কচমচ শব্দ করছিল। টর্চের আলো এক জায়গায় থমকে গেল। একটা পুরনো সমাধির পাথর আধ ভাঙা, আর তার পাশে মাটিতে বড়সড় একটা ফাঁক, যা দেখতে গর্তের মতো। গর্তের চারপাশে নতুন খোঁড়া মাটির চিহ্ন, আর মাটির ওপরে তাজা বুটের ছাপ স্পষ্ট। রাগিনী নিচু হয়ে গর্তটা পরীক্ষা করল। ভেতরে ইটের সিঁড়ি নেমে গেছে, যেন নিচের দিকে কোনো ঘরে নিয়ে যাচ্ছে। সে ফিসফিস করে বলল, এটাই সেই টানেল। সাবধানে সিঁড়ি বেয়ে নেমে এলো রাগিনী। টর্চের আলোয় দেখা গেল নিচে একটা লম্বা সংকীর্ণ টানেল। দেয়াল কাঁচা ইটের, ছাদ থেকে ঝুলছে মাকড়সার জাল। টানেলের ভেতরে নেমে আসতেই এক ধরনের ভিঁজে বাসি গন্ধে নাক চুলকে উঠল। দূরে কোথাও পায়ের আওয়াজ, কিন্তু খুব হালকা, যেন কেউ দ্রুত হাঁটছে কিন্তু শব্দ ঢাকতে চেষ্টা করছে। রাগিনী নিজের ক্যামেরা অন করল। যদি সামনে কিছু ঘটে, প্রমাণ দরকার হবে। টানেলের শেষে একটা ছোট ঘর, দেয়ালে পুরনো লোহার আলমারি, মেঝেতে কাঠের বাক্সের স্তূপ। ঘরের মাঝখানে পড়ে আছে সেই সন্দেহজনক প্যাকেট, কালো প্লাস্টিকে মোড়ানো, চারপাশে দড়ি বাঁধা। রাগিনী এগিয়ে গিয়ে প্যাকেটটা পরীক্ষা করতে গিয়ে দেখল, এটা হালকা নয়, বরং ভেতরে ধাতব কিছু আছে। দড়ি কাটতেই প্যাকেটের ভেতর বেরিয়ে এলো এক সারি ছোট লোহার কন্টেনার।
প্রতিটায় লাল রঙের সিল আর গায়ে লেখা VX9। রাগিনীর কপালে ভাঁজ পড়ল। VX9 কোনো সাধারণ জিনিস নয়, এটা এক ধরনের পরীক্ষামূলক নার্ভ এজেন্ট যা নিষিদ্ধ। মানে এরা শুধু ড্রাগস নয়, রাসায়নিক অস্ত্রও চোরাচালান করছে। ঠিক সেই মুহূর্তে টানেলের বাইরে থেকে ভারী পায়ের আওয়াজ ভেসে এলো। রাগিনী ঘুরে দাঁড়াতেই দুজন কালো মুখোশ পরা লোক হাতে বন্দুক নিয়ে ঘরে ঢুকে পড়ল। একজন গর্জে উঠল, প্যাকেট নামিয়ে রাখো, নইলে এখানেই মরবে। রাগিনী শান্ত গলায় বলল, তাহলে তো তোমরা বড় ভুল করবে, কারণ পুলিশ ইতিমধ্যেই পথে আছে। লোক দুটো হেসে ফেলল। পুলিশ? এই টানেল দিয়ে কোনো পুলিশ আসবে না, আর তুমি এখান থেকে আর বেরোতে পারবে না। দুজন মুখোশধারী বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। টানেলের ভেতরে অন্ধকার আরও ভারী হয়ে গেছে, যেন বাতাসও থমকে গেছে। রাগিনী ধীরে ধীরে হাত উঠিয়ে বলল, ঠিক আছে, প্যাকেট রেখে দিচ্ছি, কিন্তু একটু সাবধানে। সে প্যাকেটটা মেঝেতে রাখার ভান করল, কিন্তু ঠিক সেই মুহূর্তে নিজের জ্যাকেটের ভেতর থেকে ছোট্ট একটি ফ্ল্যাশব্যাং বের করে আঙুলে চেপে ধরল। হঠাৎ ধাম শব্দের সঙ্গে অন্ধকার ঘরটা ভরে গেল তীব্র আলো আর কর্কশ শব্দে। দুজন মুখোশধারী চমকে গিয়ে চোখ চেপে ধরল, আর সেই সুযোগে রাগিনী প্যাকেট কাঁধে নিয়ে পাশের কাঠের বাক্সের আড়ালে লাফ দিল। মুখোশধারীরা দ্রুত সামলে নিয়ে চিৎকার করল, ধরো ওকে! টানেলের ভেতরে ধাওয়া শুরু হলো। রাগিনীর পায়ের আওয়াজ ধপ ধপ করে প্রতিধ্বনি তুলছে, আর পিছনে বন্দুকের ট্রিগার চাপার শব্দ। টর্চের আলো টানেলের দেয়ালে ঝলসে উঠছে, মাকড়সার জাল ছিঁড়ে যাচ্ছে। এক জায়গায় এসে রাগিনী বাঁ দিকে মোড় নিল। সেখানে ছিল একটি পুরনো কাঠের মই, যা উপরে উঠছে। মই বেয়ে উঠতে গিয়ে নিচ থেকে গুলির শব্দ শুনল, কিন্তু গুলি কাঠে লাগল, তার গায়ে নয়। মইয়ের ওপরে উঠে রাগিনী দেখল একটা লোহার দরজা, তালা দেওয়া। সে কোমরের কাছে থাকা ছোট লক পিক সেট বের করে মিনিট খানেকের মধ্যে তালা খুলে ফেলল। দরজাটা ঠেলতেই হঠাৎ ঠান্ডা বাতাস এসে মুখে লাগল। সে দেখল সে বাইরে এসে দাঁড়িয়ে আছে কবরস্থানের একদম পিছনের গলিতে, যেখানে অন্ধকারে ভাঙা দেয়াল আর ঝোপঝাড় ছাড়া কিছু নেই। প্যাকেটটা এখনও তার কাঁধে। সে ফোন বের করে লালবাজারের ইন্সপেক্টরকে লোকেশন পাঠালো। আমি প্রমাণ নিয়ে বেরিয়ে এসেছি, এখনই টিম পাঠান। কিন্তু ঠিক তখনই ঝোপের আড়াল থেকে আরেকজন মুখোশধারী লাফিয়ে বেরিয়ে এলো। তার হাতে শুধু বন্দুক নয়, বরং ছোট্ট সাইলেন্সার লাগানো পিস্তল। সে ঠান্ডা গলায় বলল, প্যাকেটটা দাও রাগিনী হালদার, নইলে খবরের শিরোনামে কাল তোমার নাম আসবে, তবে সাংবাদিক হিসেবে নয়। রাগিনী তার দিকে তাকিয়ে হালকা হাসল। শিরোনাম তো যাই হোক হবে, কিন্তু প্রশ্ন হলো তুমি কি আজকের খবর পড়ে বাঁচবে? ঠিক সেই সময় দূরে পুলিশের সাইরেন বেজে উঠল, আলো ঝলসে উঠল গলির দেয়ালে। মুখোশধারী এক মুহূর্তের জন্য দ্বিধা করল, আর সেই ফাঁকে রাগিনী প্যাকেট আঁকড়ে ধরে বাঁ দিকে দৌড় দিল, সোজা পুলিশের দিকে। পুলিশের ভ্যানের সামনে এসে রাগিনী হাঁপাতে হাঁপাতে থামল। ইন্সপেক্টর অভিজিৎ কর সোজা এগিয়ে এসে প্যাকেটটা তার হাত থেকে নিলেন। এটাই প্রমাণ? কর সিল করা প্যাকেটের ভেতরের ধাতব কন্টেনার দেখে কপাল কোঁচকালেন। রাগিনী মাথা নাড়ল। VX9 নার্ভ এজেন্ট, যদি এটা শহরে ছড়িয়ে পড়ত, কয়েক মিনিটেই শত শত প্রাণ চলে যেত। কনস্টেবলরা প্যাকেটটা সতর্কতার সাথে পুলিশের ল্যাবে পাঠানোর প্রস্তুতি নিল। পেছনের গলিতে তল্লাশি চালিয়ে পুলিশ দুজন মুখোশধারীকে ধরতে পারল, কিন্তু সেই লোকটা যে রাগিনীকে শেষ মুহূর্তে বন্দুক দেখিয়েছিল, সে উধাও হয়ে গেছে। ইন্সপেক্টর কর বললেন, যতদূর দেখছি এই দুজন ছোটখাটো সদস্য, এরা জানেই না এই কাজের আসল মাথাকে। রাগিনী হালকা হাসি দিয়ে উত্তর দিল, ওরা জানে না, কিন্তু আমি জানি ওরা কাকে ভয় পায়। রাত ৯টা। দক্ষিণ কলকাতার এক পুরনো গোডাউনের দিকে এগোচ্ছে রাগিনী। ইমতিয়াজের দেওয়া তথ্য অনুযায়ী আজ রাতেই আদিল রশিদ শহর ছাড়বে, এবং তার আগে শেষবারের মতো নিজের চক্রের সদস্যদের সঙ্গে দেখা করবে। গোডাউনের চারপাশের নীরবতা, রাস্তার বাতিগুলো এখানে আসার আগেই নিভে গেছে। রাগিনী স্কুটার একটু দূরে পার্ক করে ক্যামেরা আর রেকর্ডার নিয়ে পায়ে হেঁটে এগোল। গোডাউনের ভেতরে ঢুকে সে দেখল মাঝে বড় কাঠের টেবিল, তার ওপরে নগদ টাকা, কয়েকটা পিস্তল আর একটা মোটা খাম। টেবিলের সামনে দাঁড়িয়ে আছে আদিল রশিদ, লম্বা ধবধবে সাদা পাঞ্জাবি, মুখে পাতলা দাড়ি, চোখে ঠান্ডা কিন্তু নির্মম দৃষ্টি। স্বাগতম মিস হালদার, আপনি তো বেশ বিরক্তিকর হয়ে উঠেছেন। রাগিনী পিছিয়ে গেল না। আমি বিরক্তিকর নই, আমি শুধু শক্তি খুঁজে বের করি।
আর তোমার সত্যি হচ্ছে তুমি VX9 চোরাকালান করছিলে, যাতে একসাথে 1000 মানুষ মারা যায়। আদিল ধীরে ধীরে টেবিলের পাশে থাকা পিস্তলটা হাতে নিল। সত্যি খুব দামি জিনিস রাগিনী, কখনো কখনো তার দাম দিতে হয় প্রাণ দিয়ে। ঠিক সেই মুহূর্তে রাগিনী হাতের ঘড়ির বোতাম টিপে দিল। গোডাউনের পেছনের দরজা ভেঙে ঢুকে পড়ল পুলিশ টিম, ইন্সপেক্টর করেন নেতৃত্বে। আদিল রশিদ, তোমাকে গ্রেফতার করা হচ্ছে রাসায়নিক অস্ত্র চোরাকালান এবং খুনের চেষ্টার অভিযোগে। আদিল বন্দুক তুলতে গিয়েও থেমে গেল। চারপাশে ইতিমধ্যেই 8-10 জন পুলিশ তাকে ঘিরে ফেলেছে। রাগিনী ঠান্ডা স্বরে বলল, তোমার সত্যি এখন কোর্টে গিয়ে বলবে। পুলিশ আদিলকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে গেল। গোডাউনের বাইরে দাঁড়িয়ে রাগিনী গভীর শ্বাস নিল। রাতের আকাশে হালকা কুয়াশা, কিন্তু কোথাও যেন একটা স্বস্তি মিলল। অন্তত আজ আর কেউ VX9-এর শিকার হবে না। ইন্সপেক্টর কর পাশে এসে বললেন, আপনার কারণে আজ একটা বড় বিপদ এড়ানো গেল রাগিনী। রাগিনী হাসল, এটাই আমার দায়িত্ব ইন্সপেক্টর। স্কুটারে চড়ে বাড়ির পথে রওনা দিল রাগিনী।